আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সারা পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার ত্রিমুখী যে সংঘর্ষটা রয়েছে। এই সংঘর্ষটা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে সারা পৃথিবীতে ম্যাক্সিমাম মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশ পর্যন্ত টাচ করে ফেলছে। অর্থাৎ এই সংঘর্ষটা এমন একটা পরিণতির দিকে যাচ্ছে যেটা আসলে পৃথিবীর অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার একটা বিপর্যয়কর ঘটনা ঘটিয়ে দিতে পারে, যার ফল ভোগ করতে হতে পারে বাংলাদেশ সহ স্বল্পোন্নত যে সকল দেশ পৃথিবীতে রয়েছে তাদেরকে। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার আগে অবশ্যই অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তাদের যে সকল উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা রয়েছে, অর্থাৎ বেসরকারি পর্যায়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, তারাও কিন্তু ইসরায়েল এবং আমেরিকার দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন এই মুহূর্তে সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা যাওয়ার পরে ইরানের শাসনভার এবং যুদ্ধের মূল চাবিকাঠি কিন্তু আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে চলে গেছে। অর্থাৎ এই আইআরজিসি কিন্তু সরাসরি রিপোর্ট করতো কাকে? আয়াতুল্লাহ খামেনি, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। যেহেতু তিনি মারা গিয়েছেন, তার মানে এখন টোটাল যুদ্ধের কন্ট্রোলটা আইআরজিসির হাতে চলে গিয়েছে। এটা স্পষ্টভাবে বলে দিয়েছে আব্বাস আরাকচি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একের পর এক আমেরিকা এবং ইসরায়েল তাদের বিভিন্ন ঘাঁটিতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করছে ইরানি মিসাইল এবং ড্রোন। এই ছাড়া ইরান এই মুহূর্তে পাগলা মানে ঘোরার মতো মুসলিম মধ্যপ্রাচ্য অন্যান্য মুসলিম দেশ যারা বেইমান গাদ্দার মির্জাফর তাদেরকে একের পর এক হামলা করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, এইখানে যে সকল মার্কিন ঘাঁটি রয়েছে একের পর এক ঘুরিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। বিশেষ করে আজকে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে কিন্তু ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালিয়েছে ড্রোন ব্যবহার করে। এতে করে পুরো মার্কিন দূতাবাস ভস্মীভূত হয়ে গেছে, যেখানে একেবারেই কাজের অবস্থা বা পরিবেশ নেই। এছাড়া বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবিহারের সদর দপ্তর, ওমানে অবস্থিত ঘাঁটি, কাতারে অবস্থিত আলোদাই বিমান ঘাঁটি, মানে জর্ডানে অবস্থিত তাদের রাডার স্টেশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একযোগে হামলা চালাচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বেইমান তাদের বিভিন্ন তেল শোধনাগার এবং মার্কিন ঘাঁটি যেখানে রয়েছে, যেটা হচ্ছে রসদ সরবরাহ করে বিভিন্ন ঘাঁটিতে, এই সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি ব্যবহার করে সেই ঘাঁটিতেও কিন্তু ব্যাপক একযোগে হামলা চালিয়েছে ইরানি ড্রোন। একটা বিষয় হচ্ছে তাদের হামলার পরিধি কিন্তু ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ সাইপ্রাসেও তারা হামলা চালিয়েছে। এছাড়া ওমানে অবস্থিত অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও কিন্তু এই মুহূর্তে আক্রমণ করে বসেছে ইরান। ইরান আসলে চাচ্ছেটা কি? একযোগে এতগুলো দেশের সাথে যুদ্ধ এবং একযোগে এতগুলো দেশকে এককভাবে আক্রমণ করা। পৃথিবীর ইতিহাসে এইরকম যুদ্ধ কিন্তু আর কখনোই হয়নি। অর্থাৎ একটা দেশ এতগুলো দেশকে নাকানি চুমানি খাওয়াচ্ছে, এটা আসলে পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। এরকম যুদ্ধ পৃথিবীতে আর কখনোই হয়নি। বিষয়টা হচ্ছে যে এতগুলো দেশে একের পর এক একযোগে আক্রমণ করতেছে ইরান, কিন্তু ওই দেশগুলো পাল্টা আক্রমণ কেন করতেছে না? এই প্রশ্ন তো অবশ্যই আছে, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে 1973 সালে যখন তেল অবরোধ করে আরবরা আমেরিকা এবং পশ্চিমাদের উপর, তখন থেকেই আরব পশ্চিমারা বুঝতে পারে যে এই আরবদেরকে কন্ট্রোল করতে না পারলে তারা বিশ্বব্যাপী বাণিজ্য বা চুরি ঘোরাতে পারবে না, বিশেষ করে আমেরিকা। তার পরবর্তীতে বিভিন্ন টেকনিকে, বিভিন্ন কায়দাতে, সিআইএ বা মোসাদের সিস্টেমে তারা এমন কিছু লোককে বসাইছে ওই সকল দেশের ক্ষমতায়, সহায়তা করেছে যাতে করে ওই লোকগুলো পশ্চিমা বা আমেরিকার পা চাটে। এবং এই বিভিন্ন সিস্টেমে যারা শোনে নেই তাদের পরিণতি সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি অথবা বাশার আল আসাদ অথবা মোহাম্মদ মোরসি তাদের মতো হয়েছে। আর যারা শুনেছে মোহাম্মদ বিন সালমান বা জর্ডানের প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, বাহরাইনের প্রেসিডেন্ট, ওমানের প্রেসিডেন্ট, তারা কিন্তু ভয়ের তবিয়তে তাদের ক্ষমতায় রয়ে গেছে। অর্থাৎ আমেরিকার কথা না শুনলে তাদের পরিণতি গাদ্দাফি, সাদ্দামের মতো হবে, এটাই হয়েছে। আর যে কারণে বিভিন্ন চুক্তি করে তাদেরকে ঘাঁটি দেওয়া হয়েছে, অর্থাৎ আমেরিকাকে ওই সকল দেশে ঘাঁটি দেওয়া হয়েছে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার স্বার্থ রক্ষা করা। এই চুক্তি অর্থাৎ এই ঘাঁটি দেওয়ার চুক্তি করার সময় ইসরায়েল অথবা আমেরিকার সাথে ওই সকল দেশ এমন সব চুক্তি করে যে চুক্তির ফলে কখনোই তারা কোনো দেশের সাথে যুদ্ধে লাগলে আমেরিকার কমান্ডের বাইরে যেতে পারবে না, এবং আমেরিকার কমান্ড ছাড়া, আমেরিকার অনুমতি ছাড়া অন্য দেশের সাথে যুদ্ধও করতে পারবে না।
আর যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু ওই দেশকে রক্ষা করার দায়িত্ব টোটালি আমেরিকার, অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা নীতি এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব মানে ওই মানে মধ্যপ্রাচ্যের ওই সকল দেশ যারা হচ্ছে ঘাঁটি দিয়েছে তাদের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা দায়িত্ব হচ্ছে মূলত আমেরিকার উপর, যার ফলশ্রুতিতে আমেরিকার কমান্ড ছাড়া তারা অন্য দেশকে আক্রমণ করতে পারতেছে না। এবং আমেরিকা টোটালি ওই সকল দেশে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, যার ফলশ্রুতিতে ওই সকল এয়ার ডিফেন্স ইরানের বা অন্য যে কোনো দেশের মানে এই যে মিসাইল অথবা ড্রোন শনাক্ত এবং ধ্বংস করতে কাজ করছে। এছাড়া বিভিন্ন দেশকে প্রচুর পরিমাণ অস্ত্র দিচ্ছে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত তাদেরকে এমন সব অত্যাধুনিক অস্ত্র দিয়েছে, বিশেষ করে F-16 এবং F-35 যুদ্ধর ব্যাপারে কিন্তু সৌদি আরবের সাথে আমেরিকার চুক্তি হয়ে গেছে, যে কোনো সময় এই চুক্তির বাস্তবায়ন অর্থাৎ করতে পারে আমেরিকা। সুতরাং সবকিছু মিলে এই যুদ্ধ একটা অসম যুদ্ধ হলেও ইরান বিদেশ জাতি, ইরান এমন একটা পর্যায়ে পৌঁছেছে প্রত্যেকটা দেশকে নাচিয়ে ছাড়ছে, ইরান এত সহজে এই যুদ্ধ ছাড়বে না। ইতিমধ্যেই রাশিয়া ঘোষণা দিয়েছে এবং চায়না ঘোষণা দিয়েছে ইরানকে তারা একা ছেড়ে দেবে না, অর্থাৎ ইরানের সাথে কিন্তু চায়নার ব্যাপক স্বার্থ জড়িয়ে আছে, যে স্বার্থের ফলে এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যেতে পারে চায়না, অর্থাৎ ইরানের সঙ্গ দিতে চায়না এবং মানে উত্তর কোরিয়াও কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধে যোগ দিয়ে দিতে পারে। যে একইভাবে ব্রিটেন এবং জার্মানিও কিন্তু এই যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে, সাথে ফ্রান্সও আছে। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধে তারা কখনোই কোনো পক্ষে যাবে না, যদিও তাদের উপর আক্রমণ করেছে, এখন দেখার বিষয় তারা আসলে কি করে। তবে আমরা আশা করি যে কখনোই ইরান এই যুদ্ধে এত সহজে হার মানবে না, আর যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতেছে ইরান। আশা করি এই যুদ্ধ যদি লং টাইম হয় তাহলে মানে আমেরিকা তাদের নিজস্ব দেশের মধ্যে ব্যাপক চাপের মধ্যে পড়বে, এই যুদ্ধে তারা হারার আগেই হেরে যাবে তার নিজস্ব চাপের ফলে। সুতরাং আমরা আশা করবো যে এই যুদ্ধে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মানে খুব বেশি ভূমিকা পালন করবে এবং IRGC তাদের যান প্রাণ দিয়ে হলেও এই যুদ্ধে আমেরিকাকে এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে। শুভকামনা ইরানের জন্য।